প্রেরণার মুখটা ভাবলেশহীন নিস্পন্দন চোখে দেখছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, যেন ওখানে তার দুজন ব্যতীত আর কেউ নেই। কোনো শব্দ নেই, ওই মানুষটার কণ্ঠ ছাড়া আর কিছু কানে বাজছে না। ইহান দৃষ্টি নামায় ওই নীল দুটো চোখ থেকে। দু চোখে আকাশ সমান ব্যাকুলতা, সয়া না সেটা। ওদের আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রীতম, ইনু আর মিস জেনি বিস্ফোরিত চোখে ওদেরকে দেখছিল। প্রীতম আহম্মকের মতো তাকিয়ে আছে, তার দৃষ্টি ঘুরে ঘুরে একবার প্রেরণাকে দেখে, একবার ইহানকে। পরপরই হতকম্ব মুখটা ঘুরে ইনুর দিকে তাকাতে ইনু ফোঁস শব্দ শ্বাস ফেলে এবং আচানক ইনু একটা কাণ্ড করে বসলো। তড়িঘড়ি করে ইনু শুদ্ধকে কোলে তুলে প্রীতমের হাত ধরল এবং মিস জেনিকে চোখের ইশারা দিয়ে দ্রুত বসার ঘর থেকে প্রীতমকে টানতে টানতে নিয়ে চলে গেল ভিতরে। প্রীতম বোন আর ইহানকে বিস্ময় নজরে দেখতে দেখতে চলো ইনুর পেছন পেছন। ওরা যেতেই প্রেরণা হুঁশ ফিরল, নড়ে চড়ে উঠে শাড়ির আঁচলে ঘাম মুছল এবং কিছু বলতে যাবে তখন ইহান বলে উঠল, আবার নতুন করে নতুনভাবে একটু চেষ্টা করে একটু কষ্ট করে বউ সাজবেন আমার জন্য প্লিজ। এটা আমার সরল আবদার। প্রেরণা বড় বড় শ্বাস ফেলতে লাগলো, দৃষ্টি এলোমেলো, তার জিভের আগা কথা এসে জড়িয়ে যাচ্ছে। দম নিয়ে নিজেকে সামলে বলে, এ কোন পাগলামি? আমাদের তো এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, সেটা বহু মাস আগে হয়েছে, এখন বহু মাস কেটে গিয়েছে। আমি নতুন করে প্রস্তাব দিলাম আপনাকে, আপনিও নতুন করে বিবেচনা করবেন। ইহান দেখুন চুপ। ভীষণ মিহি স্বরে ধমকে উঠে থামিয়ে দেয় ইহান। পরপর বলতে থাকে, এক্ষুনি কোনো জবাব চাই না আমি। বিয়ে শাদী তাড়াহুড়োর বিষয় না আমার কাছে, আপনি ভাববেন। আপনাকে সময় দেওয়া হলো। প্রেরণা টের পেল লোকটা ওই নমনীয় কথাগুলো তার সত্তা কেঁপে উঠল মৃদু। দু হাতে এক হাত মুখমণ্ডল চেপে হাত সরিয়ে দম ফেলে বলল, পাগলামি বন্ধ করে বাড়ি যান, সবাই জানলে। মৃদু হাসল ইহান, তৎক্ষণাৎ বলল, সবাইকে জানিয়ে পাত্রী হাত চাইতে এসেছি আজ। চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে এলো প্রেরণার। ইহানকে ধমকে উঠল, মানে সবাই জানে? মানে জি, সবাই জানে। তৎপর করে কাঁপছে প্রেরণা আতঙ্কে। এসব কি হলো? এই লোক এটা কি করলো? তার রক্ষণশীল মন ঘাবড়াচ্ছে। ও বাড়ির বড়রা তো ছেলে এই পাগলামি মানবে না। উল্টো মনে মনে একটু হলেও ভাবে প্রেরণা হয়তো তাদের ছেলেকে লাই দিয়েছে, আশকারা দিয়েছে। প্রেরণা কথা এড়িয়ে থাকতে চায়, আর কোনো বিতর্কে থাকতে চায় না সে। ইহান যেন বুঝলো ওকে। বলো, বড়দের আমার পছন্দের কথা জানিয়েছি। ওনারা বলেছে আপনার সাথে কথা বলে ওনাদের জানাতে। প্রেরণা ভীষণ ছটফটিয়ে উঠল ভিতর ভিতর, এবার চিল্লে উঠল, ইহান আপনি কিন্তু আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করে উঠে পড়ে লেগেছেন। ঠান্ডা জবাব ইহানের, আমি তো একটা সুন্দর সম্পর্ককে দুজনে জড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। প্রেরণা ঘামছে, বারবার আঁচল উঠিয়ে গলা আর কপাল মুছে নিচ্ছে। সে তো রাখতে পারছে না লোকটার উপর, কিন্তু কিভাবে থামাবে একে? এ হয়, এটা কখনো হয় না। ইরফান বাড়িতে এসেই সরাসরি পৌনমীর কাছে গেল। পৌনমী তখন কেঁদে কেটে শান্ত হয়েছে। ধীরে ধীরে ইরফানকে খুলে বলো সবটা। বাড়ির বড়রা সবাই যে যার ঘরে ছিল। ইহানের বিষয়টি নিয়ে যে যার মতো চিন্তাগ্রস্ত। যতই ছেলে মনের কথা শুনুক, নিজেদের মনে টোনা টানা ভাবটা কাটিয়ে তোলার চেষ্টা তো করা উচিত নির্বৃত্তে। ইরফান হন্তদন্ত পায়ে সরাসরি ছাদে গেল। বাড়ির মেড বলেছে ঋতু ছাদে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ঋতু চোখে পানি মুছে তাড়াহুড়ো করে ইরফানকে দেখতে পেয়ে কান্না চেপে রাখতে চেয়েও পারল না। হু হু করে কেঁদে উঠে ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান মলিন গলায় বলল, মাম্মা কান্নাকাটি করার কি হলো? ঋতু আবার মরা কান্না শুরু করলো। ডুকরে বলতে লাগলো, তোরা কেউ আমাকে বুঝবি না, আমার দাম নেই তোদের কারো কাছে। মাকে আলগে নিল ইরফান, দু হাতে চোখের জল মুছিয়ে বলল, দাদান কাউকে ভালোবাসতে পারে না মাম্মা। তুমি জানো তুমি অবুঝপনা করছো। অবুঝপনা? ব্যাখ্যা আমি দিয়েছি। হবে না তোর দাদানের সংসার, মিলিয়ে নিস, শুধু দায়িত্ব হবে। এসবও ডিজার্ভ করে? মিলান হেসে ইরফান মায়ের মন
পড়ে নেয় দ্রুত, মাথায় হাত বুলিয়ে বলে, সংসার নাকি সেফ দায়িত্ব, সেটা এখন বুঝবো কি করে মাম্মা? কেউ বোঝে একটু ঠান্ডা হয়। দাদানও খুশিটা দেখো প্লিজ মাম্মা। তুমি চাও না তোমার দুই ছেলে হাসি খুশি সংসার করুক? চাই, তাই বলে এটা মানতে হবে? মানব না আমি। গিয়েছে তো ভাই ওই মেয়ের মতামত আনতে, আনুক মতামত, তাদের সংসার মতামত তাদের বলেই হবে। আমি দেব না মত, দেব না। এই বলে রীতি ইরফানকে সরিয়ে হন্তদন্ত হয়ে দোতলায় নামে। ইরফানের মায়ের পিছু পিছু যায়। ঋতু দোতলায় নেমেই হঠাৎ কান্না থামে তার। দু যাকে ডাকতে লাগলো উঁচু গলায়। ওর ডাকে বেরিয়ে এলো সবাই। ঋতু তখন নিজের ঘরে ঢুকে আলমারি খুলে নিজের বড় ছেলে ভবিষ্যৎ বউয়ের জন্য যা যা অলংকারে দিয়ে জমিয়েছিল সব কিছু বের করে এনে নিজের চাঁদের হাতে দিয়ে বলল, এটা নাও, এসব তোমাদের বড় বউকে দিও। সব দিলাম আমি, কিচ্ছু রাখিনি, সব দিলাম, কিন্তু মত আমি দিব না। প্রীতম হতবিহ্বল ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। ইনু গড়গড় করে সবটা বলছে। মিস জেনি বলে উঠল, জিজাস, প্রেরণা, মামুনি আর ইহান, ও জিজাস, ওসব কি শুনছি? প্রীতম গা ঝাড়া দিয়ে উঠল অস্ফুট। ইনুকে বলো তোমার ভাইদের আসলে সমস্যা কি? ইনু মৃদু শ্বাস ফেলে কপাল কুঁচকে নিয়ে বলে, সমস্যা আমার ভাইয়ের না, সমস্যা তোমার বোনদের, মাত্রাতিরিক্ত সুন্দরী। প্রীতম হঠাৎ হাঁসফাঁস করে উঠল। গোটা ব্যাপারটা তার হজম হচ্ছে না, সে নিতে পারছে না। উদাস গলায় বলল, আপু তো মত দেবেই না, তো তুমি বোঝাবে? তুমি তো এমনিতে আপুর বিয়ে দিতে চাও। হ্যাঁ চাই, সে যেন ইহান ভাইয়া। ইনু কপাল কুঁচকে বলল, কেন, আমার বড় দাদানের মাঝে কি সমস্যা? সমস্যা হলো সে অবিবাহিত, এবং একটা অবিবাহিত ছেলে সচরাচর আমার আপুর পজিশনে কোনো মেয়ের প্রেমে পড়ে না। এটা মোহ, মোহ কেটে গেলে এই পুরুষজাত নারীকে কতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে জানো? আমি জানি না কারো মোহের শিকার হয়ে আমার আপু আবার কষ্ট পাক, আমি রাজি নই এতে। ইনু হতাশ গলায় বলো, এভাবে বলতে পারলে দাদানটাকে মোহ নাকি সেটা তুমি এখনই কীভাবে বলছো? এত আন্দাজে কথা বলো কেন? মেজো দাদান ঠিক বলে, মেধাবীদের সমস্যা, এরা দু লাইন বেশি ভাবে, হায় হায় করে। প্রীতম সংযত হয়ে শ্বাস ফেল। ওকে, ইহান ভাইয়াটা মোহনা, কিন্তু আপু তো রাজি নয় তাই না? সেটা দেখা যাবে। ইনু ঘরময় পায়চারি করছে, বিড়বিড় করে প্রার্থনা করছে প্রেরণা যেন রাজি হয়ে যায় দাদানের প্রস্তাবে। ভাবি হিসেবে প্রেরণাকে ভীষণ পছন্দ করেছে ইনু। একটু রাগী, তবে ততটা তো নরম। দাদানকে সামলাতে ওর চেয়ে উপযুক্ত আর কেউ হয়? শুদ্ধ কিছুই বুঝতে পারছে না তার আশেপাশে কি ঘটছে। বাইরের ঘরে মামার ইহান আঙ্কেল, সে কি যাবে ওখানে? তাকালো মামার দিকে, বলল, মামা ওখানে যাই? প্রীতম ফিরে নিল ছেলেটাকে, নরম গলা বলল, না মামা, ওখানে বড়রা জরুরি কথা বলছে, একটা ব্যাড ম্যানার্স। ইহান তাজর মির্জা আবারও হাসলো, অমায়িক হাসি। প্রেরণা কাছে দুর্বোধ্য ঠেকল লোকটাকে। ওই হাসি প্রেরণাকে থিতিয়ে দেয় বারবার। ওই হাসির পরে কথা গোছাতে সময় লাগে, তবু প্রেরণার গলা জোর আনার চেষ্টা করে বলে, এটা হয় না। ইহান কণ্ঠে ধীরতা হয়, এটা হয় আপনি আর আমি চাইলেই এটা হয়, বিশ্বাস করুন। এটা না হওয়ার পিছনে আর কোনো কারণ নেই, কিচ্ছু নেই। প্রেরণা ঢোক গেলে নেয়, খামছে ধরে শাড়ির আঁচল, তেজি গলায় প্রশ্ন ছড়ে, আপনি চান? তবে আমি কি চাই? ওর চোখে চোখ রাখে ইহান। চান সম্ভবত। শিওর হতে 2 দিন সময় নিন। একটা সুন্দর সম্মতি অপেক্ষায় আমি। মাথা নিচু করে নেয় প্রেরণার আগে, লজ্জায় নিজের প্রতি ক্ষোভে। এই লোকটার কাছে এসব লজ্জার কথা ধরা পড়ে গিয়েছে। ওই মুহূর্তে প্রেরণা নিজেকে একটা খাটো ব্যক্তিত্বের মেয়ে মনে হলো। নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকলো। কঠিন হলো মুখটা। ইহান হাঁপ ছাড়ে, নিচু গলায় বলে, আমি বাচ্চা ছেলে। প্রেরণা, না তো, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। প্রেরণা ঠোঁট কাঁপছে, ওর চোখ তোলে না। ওর মনে হচ্ছে ওয়াসিদ শরীফ আশেপাশে দাঁড়িয়ে আছে। প্রেরণা চোখ তুললে তাকেও দেখবে,
তারপর ওই দুই পুরুষের সামনে প্রেরণা কী করবে? আর কত খাটো হবে? আচ্ছা, প্রেরণা মানুষ না হলে খুব ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো। এভাবে ব্যক্তিত্ব হারানোর ভয় ধুঁকতে হতো না। ইহান বলতে থাকে, উত্তরটা আমি এখনই চাইতে পারতাম, কিন্তু আমি চাই না আপনার মাঝে কোনো দ্বিধা থাকুক। যদি হ্যাঁ বলেন প্রেরণা, সেই হ্যাঁটা যেন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। আর যদি না বলেন, সেখানে এমনভাবে বলবেন যাতে আমি আর কখনোই এমন হ্যাগলামি করার ধৃষ্টতা না দেখাই। নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহান কথাটা শেষ করেই ওকে দেখলো মিনিট 2। ঘর থেকে বেরোনোর আগে বলল, আমি আসছি। 2 দিন পরে আমি নিজে এসে আপনার উত্তর জানাবো। হঠাৎ প্রেরণা কেঁদে উঠল, বাচ্চামি চেপে বসলো ওর ভিতরে। জেদ করে বলতে লাগলো, এটা হয় না। 2 দিন পরে এই জবাব পাবেন। ইহান, আপনি থামুন। ইহান থেমে আবারও তার সেই হাসিটা দিল। প্রেরণা চুপ করে মাথা নিচু করে ছুটল নিচে ঘরের দিকে। ইহান উঁচু নিচু গলায় বলতে থাকে, প্রেরণা, এটা সত্যি হয়, আপনিও জানেন। আর আমি জানি আপনি ইনম্যাচিউর নন। তাই অনুরোধ, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে না আমাকে ভোগাবেন, না নিজে ভুগবেন। প্রেরণা দরজা ঠেস দিয়ে কাঁদে। ইহান ততক্ষণে হয়তো চলে গিয়েছে। প্রেরণা কাঁদতে কাঁদতে নিচে বসে থাকে। তার মনে হলো এইবার ওয়াসির শরীফ তাকে একা পেয়েছে। এইবার ওয়াসির শরীফ জিজ্ঞেস করবে, কি ব্যাপার প্রেরণা, আমি ফিরব না বলে অপেক্ষা করলে না? প্রেরণার বুক জ্বলছে। সে কেন ওই কথাকথিত মহিষী নারীটি হয়ে থাকতে পারল না? কেন আরেক পুরুষের প্রেমে বলো ধীর ব্যক্তিত্ব প্রেরণা? কেন তার কথাকথিত ব্যক্তিত্ব খাটো করল? প্রেরণা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল টেনে মুখের ওপর দিয়ে রাখে। তার কাছে তার ছোট হয়ে যাওয়া মুখটা ওয়াসিদকে দেখাতে ইচ্ছে করে না। মুখটা ঢেকেই উন্মাদের মতো বিড়বিড় করে অদৃশ্য ওয়াসিদের কাছে ক্ষমা চায়। দুঃখিত, 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 দুঃখিত। এরপর কাঁদে। কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়, কপালটা দেওয়ালে ঠেকিয়ে রাখে। বাড়িতে ঝামেলা লেগেছে, তার প্রভাব ইসি বাড়িতে বেড়েছে। তাই তো মইন ডিউটি থেকে রাত 8টায় ফিরে সোজা শ্বশুরবাড়িতে এসেছে ইসিকে নিয়ে। খবরটা সবাই রীতিমতো একটা ধাক্কা খেয়েছে। সে হয়তো কলের ওপর কল করে জানতে চাইছে, আসলে দাদানের বিয়ে প্রেরণা আপুর সাথে হবে? বিকেলের পর থেকে ঋতু চুপচাপ। ইহান ফিরেই দেখেছে দোতলায় গয়নাগাটি ছড়ানো ছিটানো। রীতির দিকে তাকাতেই ঋতু বলল, নিয়ে যা সব কিছু। আমার অনুমতি ছাড়া আমার তরফ থেকে সব থাকবে তোর বিয়েতে। তা ওই মেয়ে হ্যাঁ বলবো? কবে বিয়ে? বাচ্চাদের মতো ওইমানি মায়ের গলা। ইহান উদাস চোখে চেয়ে আসে। এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। ঋতু এক ঝটকায় সরিয়ে দেয়। একদম ঢং করবি না, নিয়ে যায় এসব গয়না শাড়ি, তোর শখের নারীকে দিস। ইহান মেঝে থেকে সব কিছু একটা একটা করে তুলে নিয়ে মায়ের ঘরে বিছানায় রেখে এসে মাকে বলল, আমার শখের নারী তোমার শখের বৌমা হলে তবে তুমি দাও। ওই মেয়ে জীবনও হবে না, মিলিয়ে নিস। ইহান হাসে। বাড়ির সবাই থমথমে মুখে বসে আছে। ঋতু মুখ ঝামটা দিয়ে ঘরে চলে যায়। মইন ইহানকে আড়ালে ডেকে নেয়। অবাক বিস্ময় বলে, তো প্রেরণা ছিল ওই মেয়েটা? ইহান স্মিত এসে মাথা দোলায়। গড়া খাকারি দেয় মইন। বলে, বেশ, আমি শুনে 2 ঘন্টা তক্কা খেয়েছিলাম। এখন ঠিক আছি। তোমার পছন্দ ভালো। কি বলেন উনি? হবে আমার সম্মান দিব? রেলিংয়ে হাত রেখে ইহান অন্ধকার রাতে চাঁদ দেখতে দেখতে জবাব দেয়, কিছুই বলেনি। 2 দিন সময় দিলাম ভাবতে। রাজি হবে? ইহান মৃদু হাসে। বলে, সর্বোচ্চ চেষ্টা করবে মিথ্যা নাটক করার। নাটকের পাশ হয়ে গেলে তো কিছু বলার নেই। এখন দেখা যাক। রাত 10টা নাগাদ ইরফান প্রীতমের ফোনে কল করল। প্রীতম তখন থম মেরে বসে আছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ইরফান বলে উঠল, আপু কই ঘরে? কিছু বলেছে? কি বলবে? আচ্ছা একটা কথা বলো, ইহান ভাইয়াকে আমি বুঝতে পারছি না। সে কিভাবে আপুকে, মানে উনি অবিবাহিত। ইরফানের হঠাৎ মেজাজ গরম হলো। এমনিতে বিকেল থেকে মাম্মাকে বোঝাতে বোঝাতে শ্বাস গরম হয়ে গিয়েছে। এখন প্রীতমের এই প্রশ্নের জবাবে বলো, ভাই ভালোবেসে ফেলেছে, ব্যাস, আর কিচ্ছু চোখে দেখেনি।
তুই দেখেছিলি একেবারে আমার কলিজা থাবা বসিয়েছিলি। এখন দাদান কি করবে? তোর কাছে গিয়ে হাত কেটে ভালোবাসার পরীক্ষা দেবে? প্লিজ ঠান্ডা মাথায় ভাব। যদি তোর কাছে এই সম্পর্ক গ্রহণযোগ্যতা লাগে তবে দুজনে বোঝাপড়া করতে সাহায্য কর। আবেগী হলো প্রীতম। সত্যি বলতে অমন ভালো একজন লোক তার আপুর জীবনে এসে তার আপুর সাদা কালো জীবনটা রাঙিয়ে দেবে, এটা ভাবতো তার স্বর্গের সুখ হচ্ছে প্রীতমের। কিন্তু মনে যে সুখ দ্বিধা। তার আপু যদি কষ্ট পায়। শ্বাস ফেলল সে। বলো ইরফান, আমার আপু আমার কাছে মায়ের মতো। আর কিছু বলতে পারল না প্রীতম। ইরফান চেঁচিয়ে বলল, তোর দাদানকে বাবার চোখে দেখিস? গদ্ধব। না, আপুর কাছে তাকে বোঝা। এদিকটা আমি ঈশার মঈন ভাইয়া সামলাবো। কল কাটার পরে চুপ করে প্রীতম বসে থাকে খানিক সময়। তারপর উঠে গিয়ে প্রেরণা দরজা ধাক্কালো। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল প্রেরণা। উঠে দরজা খুলে গিয়ে টের পেল তার শরীর দুর্বল। ভাইয়ের কণ্ঠ শুনে দরজা খুলে দাঁড়িয়ে রইল নিস্তেজ শৈলে। শুদ্ধকে ইনু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে জেনির কাছে। প্রেরণা চোখ তোলে না। প্রীতম ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে বলে, কাজ ছেলে ছোট ভাই বোনদের সামনে খুব একটা নড়বড়ে হয় না প্রেরণা। ও বরাবর মনে করে ওর ভাই বোন দুটো ছোট্টই আছে, ওদের বুদ্ধি শুদ্ধি হয়নি। তাই প্রেরণা নিজের সমস্যাগুলো ওদের সাথে খুব একটা শেয়ার করে না। আজ প্রেরণা বিধ্বস্ত। ভাইয়ের মুখটা দেখে হঠাৎ বাবার কথা মনে পড়ল। নীরবে চোখের জল ফেলে থেমে থেমে বলল, আমি কি করব ভাই? বলতে বলতে ডুকরে উঠে প্রেরণা। প্রীতম আপুকে আলগে নিল। দুহাতে চোখের জল মুছে দীর্ঘক্ষণ শক্ত চিত্রে বড় বোনের মুখটা দেখে নরম গলায় বলল, তুমি ইহান ভাইয়াকে পছন্দ করো? প্রেরণা জবাব দিল না, তাকিয়ে রইল। প্রীতম বোনের মুখটা দেখে ভিতরে পড়ে নেয়। ছটফটিয়ে ওঠে প্রীতম। দুহাতে বোনের গাল দুটোকে চেপে ধরে বলে, গিল্টি ফিল করি। প্রেরণা চোখের জল প্রীতমের হাতে লাগে। প্রীতম আগাগোড়াই জানত তার বোন অসহায়, তবে এতটা অসহায় প্রীতমেই প্রথম দেখল বোনকে। হাত সরিয়ে আপুর মাথায় রেখে বলো, আপু শোনো, তুমি পথে হাঁটছিলে, তোমার একটা জোর ছিল, একটা সাপোর্ট ছিল, তাতে ভয় করে তুমি হাঁটছিলে। হঠাৎ সেই জোরটা নাই হয়ে গেল এবং পরে তুমি জোর ছাড়াই হাঁটলে। আরও কিছুটা পথ হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হলে, ভীষণ ক্লান্ত হয়ে পড়লে। এটা তো তোমার অপরাধ না। কতক্ষণ একা হাঁটা যায়? তুমি একটু অপরাধ করনি, একটুও না। শেষ বিকেলে কনে দেখা আলো লেগে ঘোলাটে জলে নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে প্রেরণা উঠে দাঁড়ালো। আকাশে মেঘ করতে শুরু করেছে। পার্কের লোক সমাগম কমে যেতে শুরু করেছে। প্রেরণার সময় দেখল সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন শুদ্ধকে নিয়ে বেরোনো দরকার। আজ বহুদিন পর ছেলেটাকে নিয়ে বেরিয়েছে প্রেরণা একটু আলাদা সময় কাটাতে। শুদ্ধ দোলনায় চড়া হয়ে গেলে প্রেরণা ডাকল ওকে, বাবা চলো বাড়িতে যাব। উত্তেজিত শুদ্ধ মাথা নাড়া। আর একটা রাইট মাম্মা। ঠিক সে সময় ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে শুরু করলো। পার্কের গুটি কয়েক বাচ্চাও তাদের মা বাবাকে ছুটতে ছুটতে ছাউনির নিচে চলে যায়। প্রেরণা দাঁড়িয়ে থাকে বৃষ্টির মাঝে। সে ভিজতে থাকে। শুদ্ধর মাথার উপর ছাউনি ছিল বিদায় সে ভিজছে না। ভাবুক দৃষ্টি। প্রেরণা কাঁপল হঠাৎ যখন টের পেল কেউ তার মাথার ওপর ছাতা ধরেছে। প্রেরণা ঘাড় ঘোরালো। মানুষটা দেখে আবারও ঢোক গেল। সেদিন রাতে না নিজে পেরেছে না পেরেছে প্রীতম। প্রেরণার মনে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি সে, আর হয়তো পারবেও না। অহেতুক অনুভূতি দড়ি টেনে লম্বা করে কী লাভ? কেটে দিয়ে ওপাশে মানুষটাকে স্পষ্ট করে দেওয়াই সমীচীন। একটা বড় ছাতার নিচে দাঁড়িয়ে আছে দুজন। প্রেরণার শ্বাস ফেলে বলো, কেউ ভিজছে দেখলে তার ছাতার প্রয়োজন। এ কথা আপনাকে কে বলল ইহান? প্রেরণা ওই কথাটা শুনে ইহান ছাতাটা বন্ধ করে দিল। দুজনে ভিজতে লাগলো ঝিরিঝিরি বৃষ্টিতে। ওপাশে শুদ্ধ হাত নাড়িয়ে বলো, ইহান আঙ্কেল এখানে খুব মজা। ইহান বাচ্চাটাকে চমৎকার একটি হাসি উপহার দেয়। শুদ্ধ ছুটতে ছুটতে আসে বৃষ্টির মাঝে, এসে ইহানের কোলে ওঠে। হঠাৎ কাছে কোথাও একটা ছোটোখাটো বাজ পড়ে। শুদ্ধ খুব সাহসী হলেও প্রেরণার সাহসী নয়। ভীষণ চমকে উঠে বলো, আল্লাহ মাফ করো,
ইহান বিস্ময়াভিভূত হয়ে তাকিয়ে আছে প্রেরণার হাতের দিকে, যে হাতে ইহানের পাঞ্জাবি খামচে ধরেছে। আকাশের বজ্রধ্বনি কিছুটা কমে এলে প্রেরণা যখন হুঁশে ফিরল, নিচের কাণ্ড দেখে গালি দিল নিজেকে, হাত সরিয়ে দিয়ে মুখটা ঘুরিয়ে নিল। ইহান তখন বলল, ঠিক বলেছেন, কেউ বৃষ্টিতে ভিজছে দেখলে তার ছাতার প্রয়োজন এমনটা কোথাও লেখা নেই, তবে কেউ বৃষ্টিতে একা ভেজার সাথে আরেকটা মানুষ এলে এমন ছোটোখাটো বজ্রপাতে ভয়টা একটু কম লাগে, তাই না? প্রেরণা মাথা নিচু করে নিল। ইহান মলিন হেসে বলল, পালাচ্ছিলেন? মৃদু শ্বাস ফেলে প্রেরণা জবাব দিল, এমনটা করার কোনো কারণ নেই, আমি তৈরি ছিলাম আমার উত্তর নিয়ে। ইহানের উৎকণ্ঠা ওর অঙ্গভঙ্গিতে প্রকাশ পায় না। 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থেকেছে। আজ প্রেরণা বাড়িতে গিয়ে ওকে না পেয়ে খোঁজ নিয়ে ছটফট করতে করতে এখানে এসেছে। সে সব কিছু বুঝতে না দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে রইল ইহান। নিরুত্তেজ ভাব নিয়ে বলল, বলুন আপনার উত্তর। প্রেরণা সরাসরি ইহানের চোখে চোখ রাখল, এটা বোঝাতে তার মধ্যে কোনো লুকোচুরি নেই, জড়তা নেই, দুর্বলতা নেই, কিচ্ছুটি নেই। স্পষ্ট হয়ে বলার চেষ্টা করে বলল, এটা হয় না, এইটুকু আমার উত্তর। বলে শুদ্ধিকে টেনে নিল ইহানের কোল থেকে প্রেরণা। ইহান চেয়ে রইল নিমিষে। বলল, আপনি তো সত্য মানলেন না প্রেরণা। কি সত্য বলেছিলেন? উত্তর না হলে এমনভাবে বলবেন যাতে কখনো আমি হ্যাংলামি করার সুযোগ না পাই। বাচ্চামি করছেন ইহান। ইহান তৎক্ষণাৎ জবাব দিল, আপনার মতো। প্রেরণা লোকটার সাথে কথা জড়াবে না, সর্বোচ্চ সে যেটা করতে পারে সেটাই হলো, এড়িয়ে যাবে লোকটাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিনের মাথায় লোকটা বুঝে যাবে, তবুও পারবে না প্রেরণা নিজের অন্তদ্বন্দ্বের এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতে, কখনোই অসম্মান করতে। প্রেরণা শুদ্ধকে নিয়ে এগিয়ে যায় গটগট করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে ইহান। আজ প্রেরণা পিছু নেয় না সে, ওকে গাড়িতে উঠাতে বলে না। ঠোঁটে তার স্মিত হাসির রেখা অস্ফুট। বলে, আপনি ফেল, আপনার অ্যাক্টিং লেভেল খুব জঘন্য। কাকভেজা হয়ে বাড়িতে ফেরার পর থেকে ইহান চুপচাপ, তবে স্বাভাবিক তার আচরণবিধি। পার্টির ছেলেদের সাথে কফি খেতে খেতে দলীয় পরিকল্পনা সেরেছে ড্রয়িং রুমে বসে। বাড়ির সবাই আর চোখে ওকে দেখেই চলছে তখন থেকে। ঋতু তার গোমড়া মুখ নিয়ে এসে বড় যার পাশে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে বলল, কিছু বলছে না কেন তোমার ছেলে? ওই মেয়ের নাক ডলে দিয়েছে তাই না? এখন তাকে বলো প্লিজ ওসব বাদ দিয়ে নিজের রাস্তা দেখতে। আলো চোখ পাকালো, থামবি তুই? থামলাম। মুখটা মলিন করে ঋতু দোতলায় ওঠে। ছেলেটা বুঝল না, একটা অহেতুক অনুভূতিকে লাই দিল। বেশ হয়েছে, এখন কষ্ট পাচ্ছে, মায়ের কথা তো শুনবি না। তবে শান্তিনীর কেউ প্রেরণার ব্যাপারে ইহানের কাছে কিছু জানতে চায় না। সবার মধ্যে দ্বিধা কাজ করছে। আসল কিভাবে সরাসরি ওকে জিজ্ঞেস করা যায়? প্রেরণার মত দিয়েছে ইয়াশা মির্জা আর ইলহাম মির্জা। বড় মেয়ে জামাইকে ধরল। মঈন শ্বশুরের আদেশে ডিউটির ফাঁকে কল করল ইহানের কাছে। জানতে চাইল প্রেরণা কিছু জানিয়েছে? না করে দিয়েছে। মানে এখন? ইহানের যেন কোনো উদ্বেগ নেই। ঠান্ডা গলায় বলো, যতটা দ্বিধা নিয়ে না বলেছে ততটাই জড়তা হবে সম্মত। সেই দিনের অপেক্ষা করছি। মঈন দ্বিধাগ্রস্ত। তার শ্বশুরবাড়ির সবগুলো লোক দুর্বোধ্য তার কাছে। কল কেটে এই জবাবটা বড়দের জানিয়ে বাড়ি জামাইয়ের দায়িত্ব পালন করে মঈন বউয়ের কাছে যায়। ইসি ততক্ষণে গ্রুপে ভিডিও চ্যাট করে বাকিদের সাথে। দাদানের জন্য সবার মন খারাপ, ততটাই চাপা রাগ জমেছে প্রেরণা আপুর প্রতি। এভাবে তো চলতে দিলে হয় না, তাই ঠিক করেছে তারা নিজেরাই কিছু একটা করবে। বাড়িতে ফিরে সেদিন সন্ধ্যায় চুপচাপ থেকেছে প্রেরণা। ইরফানের কল পেল হঠাৎ সে। লাগাতার কল করেই চলছে ছেলেটা। তার পরপরই কল করেছে ইসি, সিহা, মঈন ভাইও। প্রেরণা জানে সবাই কি কাজ তার সাথে, কিন্তু এই ব্যাপারে প্রেরণা কারো মুখাপেক্ষিপ নয়। প্রেরণা আবেগীয় মেয়েটি হলেও আবেগে ভেসে যাওয়া সেই মেয়েটি নয়। চোখে জমা জল মুছে প্রেরণা ঘর গোছায়। তাকে এই অসহ্যকর পরিস্থিতি থেকে বেরোতে হবে। যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই তার মঙ্গল। মঙ্গল ওই লোকটার, মঙ্গল সবার। আয়নার সামনে দাঁড়ায় প্রেরণা। নিজের ফ্যাকাশে মুখটা দেখে চেয়ে চেয়ে
স্বস্তির বিষয় ও বাড়ি থেকে বড়রা এসে কিছু বলেনি তাকে। ভেবেছিল আর কেউ না হলো ঋতু আন্টি এসে কৈফিয়ত চাইবে আমার ছেলেকে ফাঁসালে কেন। প্রেরণা তো ফাঁসায়নি মানুষটাকে, সে তো চায়নি কেউ ফাঁসুক, আরও ওর মতো অভাজনের জন্য ভালোবাসা আসুক, ভালোবাসা এনে ওকে একটা স্বার্থপর মানুষ বানিয়ে দিক। ওয়াহিদ শরীফের ইউনিফর্মগুলো অনেক দিন পর আবারও বের করে গোছায় প্রেরণা। ইউনিফর্মগুলো ছুঁয়ে ছুঁয়ে চোখের পানি ফেলছে। কী যে বিষাক্ত বেদনা সে জল। যে মেয়েটি কখনো প্রেরণা হয়নি সে মেয়েটি বুঝবে না এর জ্বালা। হঠাৎ প্রেরণা ওয়াহিদের ইউনিফর্ম নিয়ে কান্নায় ভেঙে পড়ে। দু হাতে খামছে ধরে ইউনিফর্ম গগনবিদারী চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদে। বোবা যেন কথা বলার আপ্রাণ চেষ্টা করছে। তেমন করেই বলে, আপনাদের দুজনের মধ্যে একজন একটু খারাপ হলে আমার জীবনে এই অসহনীয় যন্ত্রণা আসতো না। না আমি সংযম হারাতাম, আর না এভাবে ফাঁসতাম, না আমার জাত যেত, না বেইমানি করার গ্লানি হতো, না জীবন আরেকটা বার স্বর্গ সুখ হাতে পেয়েও না ছুঁয়ে পাড়ার যন্ত্রণা বুকে পুড়ত। শুধু একজন একটু খারাপ হতেন, একটু হতেন। ওর কান্না শুনে দরজার কাছে এসে দাঁড়ায় মিস জেনি। ভদ্রমহিলা প্রেরণা হাউমাউ করে বলা কথাগুলো বুঝতে পেরে কাঁদলেন। প্রীতম এসে দাঁড়াতে ফুঁপিয়ে ওঠেন সে। হাহাকার করে বলে, এক জীবনে এমন প্রেরণা যেন কোনো মেয়ের হতে না হয়। ঈশ্বর মেয়েটিকে শান্তি দিক, বুদ্ধি দিক এই পরিস্থিতি থেকে বেরোতে। আহারে, আমার বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে, ওকে সামলানোর কেউ নেই। প্রীতম তাকিয়ে দেখে শুধু আপুর ঘর বন্ধ দরজা, আর শোনে আপুর চাপা ফোঁফানি। এটা আসলে প্রেরণার কাছে স্বস্তির বিষয় ছিল যে ও বাড়ি থেকে বড়রা কেউ তার কাছে জবাব দিতে চায়নি। হয়তো প্রেরণা টিকতে পারত না এই শহরে সম্ভবত। এমনিতেও এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার প্রস্তুতি নিয়েছে সে, কাস্টমার রেডি। এরই মাঝে যদি বিষয়টি নিয়ে প্রেরণা দু কথা শুনতো তবে হয়তো শহরটা ছাড়তে হতো তাকে। তবে যে তার খুব কষ্ট হতো। হাজার হলে প্রেরণা খুব লোভী। তার সন্তান সমতুল্য ভাই বোনের সাথে বিচ্ছিন্নতা ঘটিয়ে দূরে সে যেতে পারবেই না। রাতে খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রেরণা ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ডিনার সেরে ঘরে দৌড় আটকালো। ইনু প্রীতম আর চোখে প্রেরণাকে দেখছে। ও বাড়ি থেকে ও বাড়ির ছেলেমেয়েরা কিছুক্ষণ পর পর খোঁচাচ্ছে ইনু প্রীতমকে, প্রেরণা আপুকে বোঝাও, প্রেরণা আপুকে বোঝাও। কী করে বোঝাবে তারা? ভাঙাচোরা প্রেরণার কাছে যেতে পারছে না ভয়ে। প্রেরণা শুদ্ধ বিছানায় আলাদা করেছে সপ্তাহখানেক হয়েছে। খালি বিছানা যখন পা এলিয়ে দিয়ে প্রেরণা, তখন তার ফোনে কল এলো শুদ্ধর ক্লাস টিচার। বলো আপা, কি শুনেছি শুদ্ধ নাকি পিকনিকে অংশ নেবে না? প্রেরণা নিস্তেজ কণ্ঠে বলো, জি ঠিক শুনেছেন, আমার শরীরটা ভালো নেই। আসলে শরীর ভালো নেই এটা একটা বাহানা মাত্র। পিকনিক সব বাচ্চার প্যারেন্টস আসবে। প্রেরণা আর সামাজিক হতে চায় না তাদের সাথে। প্রেরণারা সামাজিক হলে লোকের গায়ে পড়া ভাবে, অপবাদ দেয়। প্রেরণা আর অপবাদ নিতে চায় না। লোকে অহংকারী ভাবলে ভাবুক। সকালে ঘুম থেকে উঠে প্রেরণা একটা চমক পেল। আজ পূনমী তাকে কল করেছে। অনেক সময় পরে হাসি ফুটল প্রেরণার মুখে। ইদানিং বরের ভালোবাসা আপুকে তো ভুলে গিয়েছিল এই মেয়ে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে পূনমী বলে উঠল, আপু তুমি কি আজ ব্যস্ত থাকবে? না তো, কেন? পূনমী ইহানের প্রসঙ্গ টানল না, যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। বলো, আজ ইরফান মির্জা তোমাদের সবাইকে ট্রিট দিতে যাচ্ছে, তুমি থাকবে না? ট্রিট কেন? ওনার বেতন বাড়িয়ে দিয়েছে বড় বাবা, তাই। মাশাল্লাহ। হেসে এইটুকু বলে প্রেরণা থামলো। এবার গলা জড়িয়ে এলো তার, আমতা আমতা করে বলো, আচ্ছা তোর ভাসুরে থাকবেন না তো? দাদান কোথায় গিয়েছে যেন, শহরের বাইরে দলের কাছে। কেন? স্বস্তির শ্বাস ফেল প্রেরণা। বলো, এমনিতেই আমি আসবো। মিটিং প্রেস কোথাও ইরফানকে জানিয়ে দিতে বলিস গ্রুপে। শুদ্ধ পিকনিকে যেতে পারবে না বলে মন খারাপ, ওর মনও ভালো হবে। দীর্ঘ সময় বোনের সাথে কথা বলার পর হঠাৎ প্রেরণা একটু থেমে জানতে চাইল, বোন জি?
ও বাড়ির বড়দের কি অবস্থা? প্রণমী অস্বস্তিতে বলল। তার জানার মতে আপুর প্রত্যাখ্যানের পরে বড় দাদান চুপ হয়ে গিয়েছে। এই নিয়ে বড়দের উৎকণ্ঠার শেষ নেই। এমনকি তার শাশুড়িকেও দেখছেন ইনিয়ে বিনিয়ে যাদের বলছে ইহানের সাথে আলাপ করার কথা। প্রেরণা বিষয়টি নিয়ে অবশ্যই প্রণমীকে শাশুড়ি কিছুই বলেনি। প্রণমী মিনমিনে স্বরে বলল, সব ঠিকঠাক। ও আচ্ছা। প্রেরণা আবারও স্বস্তির শ্বাস ফেলে। বিষয়টা যত তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যাবে ততই ভালো। এদিকে প্রণমী ফোনটা রাখতে টের পেল দুটো শক্ত হাত তার কোমর চেপে ধরেছে। প্রণমী অস্ফুটে বলল, যা শিখিয়ে দিতে বলেছিলেন তাই বলেছি। এখন একটা কথা বলি। ওর ঘাড়ে নাক ঠেকে ইরফান আদুরে স্বরে বলল, বলো, করতে চাচ্ছেন কি আপনারা আসলে? আমাকে বললে হয় না? ওর নাক টিপে দিয়ে ইরফান জবাব দিল, এটা একটা কনফিডেন্সিয়াল মিশন। আমি দুলাভাইয়ের জায়গায় দাদানকে অন্তত ভাবতে পারছি না। বলতে গিয়েই প্রেরণা গলা কেঁপে উঠল। ভীষণ আবেগপ্রবণ মেয়েটি মলিন মুখটাতে ইরফান দৃষ্টি রেখে বলল, আমিও তো তোমার দুলাভাইয়ের জায়গায় দাদানকে বসাতে চাচ্ছি না। আমার দাদান আলাদাভাবে রাজ করবে যদি আপু চায়। যদি আপু আসলেই চায়? আপু কি চায় না বলল তো? জবাবে ইরফান এবার কিছু বলল না, শুধু মলিন হাসে।